আচ্ছা, এমন কি কখনো হয়েছে কাউকে দেখেছেন আর সঙ্গে সঙ্গে তার প্রেমে পড়ে গিয়েছেন, কোনো কিছু ভাবারও সুযোগ পাননি, কিন্তু প্রেমে এতটাই মুগ্ধ হয়ে রয়েছেন যে তার আর কোনো কিছু খেয়াল করার মতো সময় আপনার হয়নি, কিন্তু সময় গড়াতে থাকলো আর আস্তে আস্তে আপনি দেখতে থাকলেন যে যাকে একদম পাগলের মতো ভালোবেসেছেন তার ভিতরেও কিছু ভুল আছে, তার ভিতরেও কিছু ভ্রান্তি আছে। কিন্তু ভুল আর ভ্রান্তি থাকলেই কি তাকে ভালোবাসা বাদ দেওয়া যায়? ভালোবাসা তো আপন গতিতে চলতে থাকে, অভ্যেস হয়ে যায়। এনসিপি কে ভালোবাসাটা কি আমাদের তেমন অভ্যেস হয়ে গিয়েছে? এনসিপির ভিতরে কি আমরা কোনো ভুল আবিষ্কার করেছি? ব্যাপারটা কি বলেন তো? রাজনৈতিক ভাষায় চলুন এনসিপি কে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। এনসিপি ক্ষমতার কত কাছাকাছি, নাকি এনসিপি ধ্বংসের কাছাকাছি অগ্রসর হচ্ছে, এই ব্যাপারটা বর্ণনা করব। কারণ এটার সাথে তুলনা করব নেপালের জেনজির গণ অভ্যুত্থানের সাথে, যারা কিনা অল্প সময়ের ব্যবধানে ক্ষমতায়, আর এনসিপি মাত্র 6টি সিট নিয়েই সন্তুষ্ট। কি কারণ বুঝবো দি বাংলা পালসের আজকের বিশ্লেষণে, কিন্তু তার আগে দুটো ভিডিও ফুটেজ দেখে নিয়ে আসি। Violence followed. In a country where half the population is under 30, they marched, they burned, they brought down a government. এক বছরের ব্যবধানে দুইটা প্রতিবেশী দেশে প্রায় একই রকম গণ অভ্যুত্থান ঘটেছে। একটা 2024-এ আমাদের এখানে, আর একটা 2025-এ নেপালে। কিন্তু কি ঘটলো? দুইটা দেশেই নির্বাচন হলো, এবং এক দেশে গণ অভ্যুত্থানের সরকার ক্ষমতায় গেল, এবং আরেক দেশে একটা বিতর্কিত দলের সঙ্গে জোট করে এনসিপি মাত্র 6 সিটেই সন্তুষ্ট থাকলো। ব্যাপারটা আসলে কোন জায়গায়, এটা বুঝতে গেলে প্রথমে নেপালের ঘটনাটা একটু বর্ণনা করতে হবে। নেপালের ঘটনাটা কি? 2025 সালের সেপ্টেম্বর মাসে এই জেনজি তরুণরা মিলে একটা গণ অভ্যুত্থান করলো তাদের রানিং প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিরুদ্ধে। এবং এইটা করলো যে নেতৃত্ব দানকারী একজন ব্যক্তি ছিলেন, তিনি হলেন বালেন্দ্র শাহ, এবং তার একটি দল ছিল, সেটি হলো রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বা আরএসপি। তিনি মূলত একজন র‍্যাপ সঙ্গীত শিল্পী ছিলেন। তবে হ্যাঁ, 2022 সালে এই দলটা প্রতিষ্ঠিত হয়েছিল, এবং বালেন্দ্র শাহ কিন্তু কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়েছিল। তাহলে এই মেয়র নির্বাচিত হওয়ার ফলে তার খানিকটা অভিজ্ঞতা ছিল। ফলে এমন একটা পরিস্থিতি দাঁড়ালো যে নেপালে মোট আসন সংখ্যা 165, এবং যার ভিতরে 125টি আসনে জিতলো আরএসপি অর্থাৎ রাষ্ট্রীয় সেই স্বতন্ত্র পার্টি। এবং বালেন্দ্র শাহ নিজেও তার যে সাবেক প্রধানমন্ত্রী ছিল কেপি শর্মা ওলি, সেই আসনে তাকে বিপুল ভোটে হারিয়ে দিল। এই দলটা প্রতিষ্ঠিত হয়েছিল 2022 সালে, কিন্তু তারা এখনই সরকার গঠন করে ফেলেছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা কি? বাংলাদেশের প্রেক্ষাপটে যখন 24-এর জুলাই আগস্টের এই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ঘটলো, তারপরে তরুণদের সেই দলটা 2025 সালে এসে একটা নতুন রাজনৈতিক দল গঠন করলো, এবং সেই দলটার নাম দিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। কবে হবে নতুন দলের ঘোষণা, সেই অপেক্ষা সবার। 15 মিনিটে মঞ্চে আসেন জুলাই আন্দোলনে শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার। তিনি ঘোষণা করেন নতুন এই দলের নাম। আমি শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন 2024 সালের গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম জাতীয় নাগরিক পার্টি। কিন্তু কথা হলো, আমরা ভেবেছিলাম যে এই রাজনৈতিক দলটা অভ্যুত্থানের শক্তি হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত থেকে যাবে, এবং প্রচলিত ধারার রাজনীতির বাইরে গিয়ে সম্পূর্ণ নতুন একটি রাজনৈতিক দল তারা চালাবে, এবং বাংলাদেশের মানুষেরা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে। কিন্তু সময় যত গড়াতে থাকলো, ওই পুরনো প্রেমিকার মতো আমরাও তার ভিতরে কিছু কিছু ভুল আবিষ্কার করতে শুরু করলাম। তাহলে নেপালের গল্প আর বাংলাদেশের গল্প, এই দুই গল্পের ভিতরে মূল পার্থক্যটা কোথায়, সেটা একটু পয়েন্ট ধরে ধরে বুঝে নেওয়া দরকার। এই পার্থক্যের জায়গাটা খুব চমৎকার ভাবে 5টি মূল পয়েন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান ব্যাখ্যা করেছেন। প্রথম যে ব্যাখ্যাটা উনি দেওয়ার চেষ্টা করেছেন সেটি হলো নির্বাচনের সময়। মানে বাংলাদেশে নির্বাচন হয়েছে অনেক পরে, প্রায় 18 মাস পরে, 17 মাস পরে, কিন্তু নেপালে নির্বাচন হয়েছে 6 মাসের মাথায়।
ফলত নেপালে গণ অভ্যুত্থানের যে তাড়না সেটা তাজা ছিল। সরাসরি গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী তরুণদের প্রতি মানুষের বিশ্বাস তখনও ফিকে হয়ে যায়নি, গণ অভ্যুত্থানকে লালন করেছিল, তার ফলাফলই নির্বাচনে পড়েছে। দ্বিতীয় কারণটি ছিল পরিচিত মুখ, কারণ বালেন্দ্র শাহকে মানুষ কিন্তু কাঠমান্ডুর মেয়র হিসেবেই চিনত, আর এই গণ অভ্যুত্থানে তার সক্রিয় অংশগ্রহণ মানুষের প্রতি আরো বেশি কনফিডেন্স দিয়েছে। কিন্তু বিবেচনা করে দেখুন তো, বাংলাদেশে আমাদের এনসিপির আসিফ, নাহিদ, মাহফুজ এদের কাদেরকে কতজন মানুষ চিনত? তেমন কিন্তু চিনত না। অতএব পরিচিত মুখের অভাব কনফিডেন্স দিতেও কিন্তু অনেকখানি সমস্যা তৈরি করেছে। আর তৃতীয় কারণ সংগঠন। আরএসপি গণ অভ্যুত্থানের পর নাগরিক সমাজকে নিয়ে একটা লিবারেল এবং অপেক্ষাকৃত মডারেট দলে যুক্ত হয়েছিল, যেখানে সব ধরনের মানুষ সমানভাবে যুক্ত হচ্ছিল, এবং এই সংগঠনটি 2022 সাল থেকে 2025 সাল পর্যন্ত মোটামুটি একটা বড় সময় ধরে কাজ করার সুযোগ পেয়েছিল। অপরদিকে চতুর্থ কারণ ক্ষমতার সঙ্গে দূরত্ব। আরএসপি গণ অভ্যুত্থান করার পর ক্ষমতার পার্ট হয়নি, অন্তর্বর্তী সরকারের পার্ট হয়নি, তত্ত্বাবধায়কের পার্ট হয়নি, কিন্তু বাংলাদেশে এনসিপি অন্তর্বর্তী সরকারের মন্ত্রী বা উপদেষ্টা হয়ে গিয়েছিল। ফলে আরএসপি যা পেরেছিল ক্ষমতা থেকে নিজেদেরকে দূরে রেখে কাজ করার, এনসিপি সেটা পারেনি, বরং ক্ষমতার অংশ হিসেবে থেকেছিল। ফলত নানান দিক থেকে নানান প্রশ্ন উত্থাপিত হচ্ছিল। পঞ্চম যেটা কারণ, রাজনীতির ধরন। সমাজে আলোচনা হচ্ছে আরএসপি করেছে সেবা ভিত্তিক, মধ্যপন্থী, পলিসি ভিত্তিক রাজনীতি, আর এনসিপি করেছে আইডেন্টিটি পলিটিক্স। তারা তাদেরকে অভ্যুত্থানের ফেস হিসেবেই পরিচয় করাতে চেয়েছে, পরিচয়ের রাজনীতি। অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান অবশ্য সরাসরি একটা কথা বলেছেন, নেপালের আরএসপি পরিবর্তনের এজেন্ট হয়ে উঠতে চেয়েছে, আর বাংলাদেশে এনসিপি সেটা পারেনি। ফলে দুই দলের ভিতরে একটা পার্থক্য দেখা দিয়েছে। অবশ্য এনসিপি নেতাদের ব্যাখ্যা কিন্তু একটু ভিন্ন রকমও রয়েছে। সেটা কি? দলের সদস্য সচিব আক্তার হোসেন কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছেন, এবং তিনি মনে করেছেন আরএসপি অনেক আগে প্রতিষ্ঠিত একটা দল, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা ছিল, এনসিপির সেটা ছিল না। আর এই যে গণ অভ্যুত্থান আরএসপি যেভাবে নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশে তো বিএনপি জামাতও সেভাবে নেতৃত্ব দিয়েছে। অতএব যারা শুধুমাত্র এনসিপি কে সামনের দিকে ঠেলে দিতে চায়, তারা একরকম ভাবে গণ অভ্যুত্থানের আর একটা পার্টিকে দূরে রেখে জবাবদিহিতার বাইরেও রাখতে চায়। এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে দলের ভিতরে কেউ কেউ রয়েছে যারা ঠোঁটকাটা স্বভাবের, সরাসরি কথা বলতে পছন্দ করেন। আব্দুল হান্নান মাসুদ যেমন একটা টক শোতে বললেন যে এনসিপি যদি 300 আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতো এবং তারপরে মাত্র 6টা আসন জিততো, সেটাও অনেক সম্মানের হতো, কিন্তু সেটা তারা করে উঠতে পারেননি। তিনি স্বীকারও করেছেন জামাতের সঙ্গে জোট না হলেও এনসিপি হয়তো 3-4টা সিটই পেত, এমনটাই উনি বলছেন। কিন্তু এখন কথা হলো, মূল যে প্রশ্নটা, এনসিপি এখন আসলে কোথায়? নির্বাচনের পর প্রশ্ন উঠলো জামাতের সঙ্গে জোট আর কতদিন, কিন্তু আমরা জানতে পারলাম যে জামাতের সঙ্গেই দলটি থাকছে। নির্বাচন হয়ে যাবার পরও তাদের এই রাজনৈতিক জোটটা ভাঙছে না, বরঞ্চ কেউ কেউ বলছেন 1 বছরের ভিতরে যে পরিমাণ সাংগঠনিক শক্তি এনসিপির থাকার কথা, সেই পরিমাণ সাংগঠনিক শক্তি বা সাংগঠনিক কাঠামো বা ভিত্তি এনসিপি 1 বছরে তৈরি করতে পারেনি। ফলে সঙ্গত কারণেই তাদেরকে বেঁচে থাকার জন্য একটা দলের উপর খানিকটা হলেও নির্ভর করতেই হবে। এবং আসন্ন যে সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা ভেবেছিলাম যে এই স্থানীয় নির্বাচনগুলোতে এনসিপি হয়তো একাই প্রতিদ্বন্দ্বিতা করে নিজেদের শক্তি সামর্থ্যের প্রমাণ দেবে, জামাত থেকে ক্রমাগতভাবে মুক্ত হতে থাকবে, কিন্তু সেটাও জানা গেল যে স্থানীয় নির্বাচনগুলোতেও তারা কিন্তু একই সঙ্গে যুক্ত হচ্ছে, কারণ তাদের দলীয় কাঠামোকে আরো শক্তিশালী করতে আরো বেশ কিছুদিন এই দলটাতে জামাতের সঙ্গে থাকা খুব জরুরি হয়ে পড়েছে। কিন্তু কথা হলো, এই গল্প তো আপনি আমি করছি, ভেতরের সংকটটা কোথায়? ভেতরের সংকটটা হলো যে জামাতের সঙ্গে যুক্ত হবার ফলে এনসিপি অলরেডি তাদের 17 জন কেন্দ্রীয় নেতাকে হারিয়েছে, এবং অনেকেই অসন্তুষ্ট হয়ে রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। অতএব অনেকেই আবার এমনটাও বলেছেন, সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা আব্দুল কাদের, তিনি বলেছেন উপরে উপরে পার্টি, ভেতরে ভেতরে প্রক্সি উইং, অর্থাৎ উনি এনসিপি কে জামাতি ইসলামের প্রক্সি উইং হিসেবেই চিন্তা করছে।
এনসিপির এক শীর্ষ নেতার ব্যাখ্যা হয়েছে, এনসিপি ও জামাতের মতাদর্শ ভিন্ন, কিন্তু সাংগঠনিক সক্ষমতা না থাকায় জোটে তাদের থাকতেই হচ্ছে। অতএব পার্থক্য বোঝাতে দলটা কিছুটা পদক্ষেপ নিয়েছে। গত 9 এপ্রিল যেমন আমরা সংসদে দেখেছি জামাতের সাথে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের যে বিলটা, সেই বিলটাতে তারা জামাতের বিপরীতে অবস্থান নিয়েছে। এই গেল টোটাল সিনারিও। এবার আসেন যে কথা বলেছিলাম, প্রেমিকাকে তো আমরা ভালোবেসে ফেলেছিলাম, আমরা তো তার প্রেমে বুঁদ হয়েছিলাম, গণ অভ্যুত্থানের পরে তাকে ভালোবেসেছিলাম, আমাদের অভ্যেসে এনসিপি কে ভালো ভাবার ব্যাপারটা তৈরি হয়ে গিয়েছে। কিন্তু এই ভালোবাসা কতদিন টানবো যদি না এনসিপি নিজেকে পরিশীলিত জায়গায় নিয়ে দাঁড় করাতে না পারে। এবং তাহলে শেষ কথাটা হলো, নেপালের আরএসপি প্রমাণ করেছে তরুণদের নতুন দল চাইলে পারে, কিন্তু পথটা সহজ হবে না, এটা খুব স্বাভাবিক। এবং সঠিক সময়, সঠিক নেতৃত্ব, সাংগঠনিক কাঠামোর উন্নয়ন ইত্যাদি সবকিছু মিলে একটা দল অতি দ্রুত গণ অভ্যুত্থানকে লালন করে সরকারেও যেতে পারে, এবং নেপালি তার প্রমাণ। আর বাংলাদেশের এনসিপির সামনে এখন বড় চ্যালেঞ্জ, জামাতের সঙ্গে জোট থেকে বেরিয়ে আসতে না পারলে এনসিপি তার আলাদা পরিচয় তুলে ধরতে পারছে না, সংগঠনের বিস্তার করতে পারছে না, নাকি এই দলের ছত্রছায়া হয়ে এনসিপি কয়েকটা সিট বাড়িয়ে নিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। উত্তর দেবে সময়। আগামী স্থানীয় নির্বাচনেও বুঝতে পারবো এনসিপির প্রকৃত শক্তি কতখানি। তাহলে এনসিপি কি ধ্বংসের দিকে যাচ্ছে নাকি ক্ষমতার আরো কাছাকাছি যাচ্ছে? এনসিপি কি পারবে এই জামাতের কঠিন বলয়কে ভেঙে নিজের পরিচয় দাঁড় করাতে? নিশ্চয়ই আপনার আমার অনেক মন্তব্য রয়েছে, অনেক কথা রয়েছে। কমেন্ট করে জানান, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।